আসসালামু আলাইকুম সবাইকে। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর সাবরিনা মনসুর, তোমাদের 10 মিনিট স্কুলের বায়োলজি টিচার। আজকের ক্লাসে আমরা আমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের কোষ রসায়ন চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ টপিক পড়ব, যেখান থেকে কিন্তু আমরা সিকিউতে কমন পেতে পারি এবং একই সাথে বেশ কিছু এমসিকিউ আমরা পেয়ে যেতে পারি। সো চলো আজকের ক্লাসে পড়া আমরা এখনই শুরু করে দিই। আজকের ক্লাসে আমরা এর আগে একদিন তোমাদেরকে কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ পড়ানো শুরু করেছি। এর মধ্যে আমরা রাসায়নিক গঠনের ভিত্তিতে মনোস্যাকারাইড পড়েছি, অলিগোস্যাকারাইড, ডাইস্যাকারাইড পড়েছি। আজকে আমরা পলিস্যাকারাইড পড়বো। বাট পলিস্যাকারাইড পড়ার আগে তোমাদেরকে জাস্ট মাথায় এটা রাখতে হবে, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড সবগুলাই তৈরি হয় মনোস্যাকারাইড দিয়ে। এবং আরো সহজভাবে যদি বলি, সবগুলাই তৈরি হয় মূলত তোমার ফ্রুক্টোজ, আলফা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ দিয়ে। তাহলে তোমার যখন এই পলিস্যাকারাইডের ক্লাসটা করতে আসবে, তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে আমার আলফা ডি গ্লুকোজের স্ট্রাকচার জানতে হবে, আমার বিটা ডি গ্লুকোজের স্ট্রাকচার জানতে হবে, আমার ফ্রুক্টোজের স্ট্রাকচার জানতে হবে। তাহলেই আমরা এই চ্যাপ্টারটা খুব ভালো করে বুঝতে পারবো। সো চলো আমরা আজকে পড়বো পলিস্যাকারাইড। সো আমরা জানি পলি মানে কি, পলি মানে অনেকগুলা, আর স্যাকারাইড মানে চিনি। তার মানে যখন অনেকগুলা মনোস্যাকারাইড পরস্পর যুক্ত হবে, কি দিয়ে যুক্ত হবে? গ্লাইকোসাইটিক বন্ধন দিয়ে যুক্ত হবে, তখন তাকে আমরা বলবো পলিস্যাকারাইড। তাহলে দেখো, অনেকগুলা মনোস্যাকারাইড যখন একসাথে পলিমার হয়, আমরা জানি, আমরা যখন কেমিস্ট্রি জৈব রসায়ন চ্যাপ্টারটা পড়েছিলাম, পলিমারকরণ বিক্রিয়ার কথা বলি, যে অনেকগুলা অণু মনোমার যখন একটা 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 যুক্ত হয়ে হয়ে অনেক বড় একটা শিকল গঠন করে, তখন তাকে আমরা কি বলি? পলিমার বলি। তাহলে এটাও এক ধরনের বিশেষ ধরনের পলিমার। এবং এর সংজ্ঞাটাকে কিন্তু তুমি উল্টাই ফেলতে পারো। কিভাবে উল্টাবা? যে কার্বোহাইড্রেটকে ভাঙলে, আদ্র বিশ্লেষণ করলে তুমি অনেকগুলা মনোস্যাকারাইড পাবা, সেটাকেও আমরা পলিস্যাকারাইড বলতে পারি। তাহলে দেখো, এখানে তোমার দুই ধরনের ডেফিনেশন আছে, যে অনেকগুলো মনোস্যাকারাইড একত্রে পলিমার ভুক্ত হয়ে, মানে একত্রে যুক্ত হয়ে যেটা তৈরি করে, সেটাকে যেমন পলিস্যাকারাইড বলতে পারি। অথবা যে কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষণ করলে, আদ্র বিশ্লেষণ মানে কি? আদ্র মানে পানি, তাই না? আর্দ্র মানে পানি বা ভিজা, বিশ্লেষণ মানে ভাঙা। তাহলে আর্দ্র বিশ্লেষণ মানে পানি দিয়ে ভাঙা। ইংলিশে আমি যেটাকে বলি হাইড্রোলাইসিস। ঠিক আছে, তাহলে সেটাকেও আমরা কি বলতে পারবো? পলিস্যাকারাইড বলতে পারবো। এবং এখানে একটা শর্ত দিয়েছে যে অবশ্যই 10-এর অধিক হবে। কেন 10-এর অধিক? কারণ আমরা জানি ডাইস্যাকারাইড মানে দুইটা মনোস্যাকারাইড, আর অলিগোস্যাকারাইড মানে 3 থেকে 10টা মনোস্যাকারাইড। সো সেক্ষেত্রে তুমি যদি পলিস্যাকারাইড বলতে চাও, তোমাকে অবশ্যই 10-এর বেশি হতে হবে। আচ্ছা, আরেকটি ইনফরমেশন এখানে আছে, যে এরা হবে উচ্চ আণবিক ওজন বিশিষ্ট। এটা তো তুমি বুঝতেই পারছো, কারণ মনোস্যাকারাইড মানে একজনের ওজন তো অনেক কম হবে, বাট যখন এখানে অনেকজন একসাথে যুক্ত হবে, তার ওজন অবশ্যই অনেক বেশি হবে। সো এই কারণে বলা হয় যে সব থেকে বেশি আণবিক ওজন কার থাকে? এই পলিস্যাকারাইড গুলার থাকে। তাহলে এতটুকু ক্লিয়ার কিনা আপুকে একটু বলে ফেলো। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার কিনা আপুকে একটু বলে ফেলো। আচ্ছা, সো এখন আমি যখন কাউকে পড়াই, আমি তখন বলি, তুমি যখন মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড পড়বা, চিনির কথা মাথায় রাখবা, আর যখন পলিস্যাকারাইড পড়বা, আটার কথা মাথায় রাখতে পারো। তাহলে দেখো, এরা পানিতে অদ্রবণীয়। ঠিক আছে, তার মানে আমি যদি আটাকে পানির মধ্যে চিনিকে মিশাই, চিনি একদম মিশে যাবে। বাট আটাকে পানিতে মিশাইলে, চালকে পানিতে মিশাইলে, বা আমি যদি গাছকে পানিতে মিশাই, সে মিশবে না, সে সিপারেট হয়ে থাকবে। এটাকে বলা হয় এই পানিতে অদ্রবণীয়। এবং এরা কিন্তু মিষ্টি নয়। তুমি আটা টেস্ট করে দেখো, তুমি গাছ টেস্ট করে দেখো, কোনো টেস্ট পাবা না। এখন এখান থেকে একটা ইম্পর্টেন্ট, আমি তোমাদেরকে আগের একটা ক্লাসেও বলেছি, যে আমরা যখন স্যাকারাইড গুলো পড়বো, তাদের ক্লাসিফিকেশন পড়বো, আমাদেরকে জানতে হবে কোনটা কোন ধরনের এক্সাম্পল, কোনটা মনোস্যাকারাইড, কোনটা ডাইস্যাকারাইড, কোনটা অলিগোস্যাকারাইড, কোনটা পলিস্যাকারাইড। তাহলে এখানে আমার 3-4 জনের নাম অবশ্যই মাথায় রাখতে হবে। স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, এই 3 জন কিন্তু চিত্র আমাদের পরীক্ষায় আসে। ঠিক আছে, এরপর কেউ যদি জিজ্ঞেস করে পৃথিবীতে সব থেকে প্রাপ্য পলিস্যাকারাইড কোনটা, খেয়াল করো, আমাদের চারপাশে অনেক গাছ আছে, যদিও আমরা জানি যতটুকু গাছ থাকা দরকার ততটুকু নাই, বাট যেই পরিমাণ গাছ আছে, এবং গাছের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? গাছের কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে তৈরি। সো চিন্তা করো, এতগুলা গাছ মানে এতগুলা সেলুলোজ। তাহলে কেউ যদি জিজ্ঞেস করে পৃথিবীতে পাওয়া যায় সব থেকে বেশি কোন পলিস্যাকারাইড, অ্যান্সার সেলুলোজ। কেন সেলুলোজ সব থেকে বেশি পাওয়া যায়? কারণ অনেক গাছ আছে, গাছের কোষ প্রাচীর আছে, এবং কোষ প্রাচীরের মধ্যে তোমার কি আছে?
আছে? এই সেলুলোজ আছে। আর সেকেন্ড কোনটা পাওয়া যায়? সেকেন্ড হচ্ছে স্টার্চ। ঠিক আছে, আমরা যে খাবার দাবারগুলো খাই সেই খাবার দাবারের মধ্যে যা থাকে সেটা হচ্ছে স্টার্চ। ঠিক আছে, সো এখন কাজের উপর ভিত্তি করে আমরা পলিস্যাকারাইডকে দুইটা ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে গাঠনিক পলিস্যাকারাইড। তুমি জাস্ট চিন্তা করো গাঠনিক মানে কি? গাঠনিক মানে সে হচ্ছে কোনো কিছু গঠন করে। তুমি যদি দেখো যে কাঠামো নির্মাণ করে, মানে বডি স্ট্রাকচার তৈরি করে। এখন মানুষের মধ্যে তো সেলুলোজ থাকে না, বাট কোথায় থাকে? যেমন ধরো উদ্ভিদে সেলুলোজ থাকে কোষ প্রাচীরে, এরপর হচ্ছে ছত্রাকে কোষ প্রাচীরে সেলুলোজ থাকে, সরি কাইটিন থাকে। এর পাশাপাশি হচ্ছে এই যে কাইটিন, পেকটিন, এগুলা কিন্তু তোমার তেলাপোকা, আর্থ্রোপোডা ওদের শরীরেও থাকে। সো যারা হচ্ছে বিভিন্ন স্ট্রাকচার গঠন করে, বডি পার্ট তৈরি করে, তাই না? এদের কাজ হচ্ছে সে বিভিন্ন বডি পার্ট তৈরি করবে, তাকে আমরা বলবো গাঠনিক, মানে সে স্ট্রাকচার দিবে। তাহলে এক্সাম্পল কারা কারা? এরা কাঠামো বা নির্মাণের সাথে তৈরি। এক্সাম্পল হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন। তাহলে এখানে তোমাকে জানতে হবে কে কে তোমার গাঠনিক পলিস্যাকারাইড, কে কে তোমার সঞ্চয়ী পলিস্যাকারাইড। তাহলে এইটুকু আমরা জেনে গেছি যে গাঠনিক মানে সে বডির কোনো একটা পোর্শন তৈরি করবে। আর সেকেন্ডটাকে বলা হবে সঞ্চয়ী পলিস্যাকারাইড। তার মানে এটা হচ্ছে তোমার কি? তো আমার বাসায় হচ্ছে অনেক খাবার, আমি কি করব? আমি কিছু খাবার হচ্ছে ফ্রিজে রেখে দিব, সঞ্চয় করব ভবিষ্যতে খাওয়ার জন্য। ঠিক তেমনি ভাবে বিষয়টা হচ্ছে এরকম যে এরা আমার শক্তির উৎস হিসেবে আমরা শরীরের মধ্যে স্টোর করে রাখি। সেটা প্রাণীর শরীরেও স্টোর থাকে, উদ্ভিদের শরীরেও স্টোর থাকে। তাহলে যারা হচ্ছে এরকম ভবিষ্যতের শক্তির উৎস হিসেবে বডির ভিতর স্টোর করা থাকে তাকে আমরা বলবো সঞ্চয়ী পলিস্যাকারাইড। ঠিক আছে, যেমন স্টার্চ, গ্লাইকোজেন। একটু বলে রাখি, উদ্ভিদ হচ্ছে গ্লুকোজকে সঞ্চয় করে স্টার্চ হিসেবে, আর প্রাণী হচ্ছে গ্লুকোজকে সঞ্চয় করে গ্লাইকোজেন হিসেবে। প্রাণীটা কোথায় সঞ্চয় করে? লিভারে সঞ্চয় করে, পেশিতে সঞ্চয় করে। ঠিক আছে, এটা জাস্ট মাথায় রাখবো যে কে তোমার গাঠনিক পলিস্যাকারাইড, কে তোমার সঞ্চয়ী পলিস্যাকারাইড। তাহলে এতটুকু ক্লিয়ার কিনা? আপুকে একটু বলে ফেলো। ঠিক আছে, আচ্ছা এখন দেখো শ্বেতসার বা স্টার্চ। আমরা এতক্ষণ স্টার্চের কথা পড়লাম, স্টার্চের স্ট্রাকচার আমাদেরকে জানতে হবে। তো তার আগে আমি একটু তোমাদেরকে বলে দিই, আমি এর আগের ক্লাসেও বলেছি যে তুমি যখন কোনো একটা স্ট্রাকচার শিখবা তোমাকে মাথায় রাখতে হবে সে কাকে দিয়ে গঠিত, সে মানে তার মনোস্যাকারাইড আসলে কে। এই যে স্টার্চ এবং গ্লাইকোজেন দুইজনের মনোস্যাকারাইড হচ্ছে আলফা ডি গ্লুকোজ। ঠিক আছে, আলফা ডি গ্লুকোজ। আমি যদি একটু শর্টকাটে বুঝাই দিই, আচ্ছা এটা একটু পর বুঝাচ্ছি, তার আগে আমরা একটু বলি এইখানে তোমার দুইটা ভিন্ন ধরনের পলিস্যাকারাইড চেইন দিয়ে সে তৈরি হয়। একটা চেইনকে বলা হয় হচ্ছে অ্যামাইলোজ, একটা চেইনকে বলা হয় হচ্ছে অ্যামাইলোপেকটিন। এখন অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিনের মধ্যে পার্থক্য কি? একটা চেইন হচ্ছে তোমার সিঙ্গেল চেইন, মানে তার সে একটা লাইন দিয়েই যায়। ঠিক আছে, মানে এরকম চেইন 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 চেইন, মানে তার সাথে কারো রিলেশন নাই, সে সিঙ্গেল লাইন। আর আরেকজন হচ্ছে সে নিজে একটা চেইন আছে, আবার আরেকজনের সাথেও তার রিলেশন আছে। ঠিক আছে, সো এটাকে আমরা বলবো হচ্ছে তোমার কি, এটা দুই ধরনের পলিস্যাকারাইডের দিয়ে তৈরি। সে কি থাকে? সে উদ্ভিদে হচ্ছে সঞ্চিত পদার্থ হিসেবে থাকে। এবং কিভাবে সঞ্চিত থাকে? আমরা জানি যে উদ্ভিদে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হয়। এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াতে যে গ্লুকোজ বা চিনিটা তৈরি হয় সেটাই হচ্ছে সে স্টার্চে কনভার্ট করে। এবং সে কি হিসেবে থাকে? ঘনীভূত দানা বা স্টার্চ গ্রেইন হিসেবে থাকে। ঠিক আছে, এবং আমরা তো দেখেছি যে বিভিন্ন আকার আকৃতি থাকে দানাগুলার, তাই না? আমরা দানাদার খাবার যেগুলোকে বলি, তাই না? এগুলো বিভিন্ন আকার আকৃতিতে বিভিন্ন রকম হয়ে থাকে। সো এখন আমরা যদি স্টার্চের ইন জেনারেল গঠন চিন্তা করি, খেয়াল করো, তোমার ধরো পরীক্ষায় এটা খুবই কমন প্রশ্ন, গতে আসছে স্টার্চের গঠন লিখো। সো আমার প্রথম কাজ হচ্ছে, আমি জানি স্টার্চ হচ্ছে একটা আলফা ডি গ্লুকোজের পলিমার। তাহলে আমি জানি যে আলফা ডি গ্লুকোজ, তাই না? এর মহাত্ম কি, তাই না? এইটা যদি ইন জেনারেল চিন্তা করি, 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 4 5 6। নর্মালি 1-এর ওএস মানে আলফা যেহেতু এই ওএসটাও নিচে, আবার এই ওএসটাও নিচে। সো এটা মাথায় রাখবো। সো আমি খেয়াল করো, আমি যখন চিত্রটা আঁকবো আমার প্রথম কাজ হচ্ছে আমি অ্যাটলিস্ট 3টা গ্লুকোজ মানে আলফা ডি গ্লুকোজ আঁকবো। আঁকার পর আমি এখানে দেখালাম এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বন, এটা 1 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বন, এবং এরও ওএসটা হচ্ছে নিচে, এরও ওএসটা হচ্ছে নিচে।
এরও ওএসটা হচ্ছে নিচে, এরও ওএসটা হচ্ছে নিচে, তাহলে এদের মধ্যে হচ্ছে তোমার লিঙ্ক হবে, এদের মধ্যে তোমার লিঙ্ক হবে। এখন তোমার কাজ হচ্ছে, তোমার তো এখানে শুধুমাত্র 3টা অণু নাই, এখানে তো হাজার হাজার অণু আছে। তো এই হাজার হাজার আঁকার টাইম কি তোমার পরীক্ষায় আছে? নাই। তো তুমি কি করবা, এমন ভাবে করবা যে এক পাশে দেখো এদের মধ্যে যখন স্ট্রাকচার গঠিত হয় এক অণু পানি অপসারিত হয়, তাহলে এই OH OH দুইটা OH, OH OH দুইটা OH, মানে OH গুলা থেকে হচ্ছে তোমার কি হয়, OH গুলা থেকে তোমার হচ্ছে এক অণু পানি অপসারিত হয়ে শুধু O বন্ধন গঠন করে। আচ্ছা, তুমি যখন চিত্র আঁকবা তোমাকে একটা এন চিহ্ন দেখাইতে হবে, মানে এই এনটা দিয়ে তুমি বুঝাবা যে হ্যাঁ এখানে আসলে লক্ষ 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 আছে, আমি প্রথমটা দেখিয়েছি আর শেষটা দেখিয়েছি, আর এখানে হাজার হাজার। সো এইটা বোঝানোর জন্য তোমার প্রথম টাস্ক হচ্ছে তুমি এক পাশে মানে একটা ডট দিবা, এই পাশের বন্ধনটাকে সেপারেট রাখবা, আরেকটাতে তুমি বন্ধনটাকে নিবা, তাহলে এরপর এখানে একটা এন দিবা, তাইলেই তোমার হচ্ছে চিত্রটা আঁকা হয়ে যাবে। তাইলে দেখো শর্টকাট তোমার চিত্র আঁকার জন্য ফার্স্টে তুমি মনের মধ্যে আলফা ডি গ্লুকোজের চিত্রটা এঁকে ফেলবা, 3টা পরপর আলফা ডি গ্লুকোজ আঁকবা। এরপর কি করবা, 3টা পরপরের মধ্যে এক পাশে তুমি বন্ধনটাকে বাইরে রাখবা, এক পাশে তুমি বন্ধনটাকে ঢুকাই রাখবা। সো এটা দিয়ে তুমি বুঝাচ্ছ যে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ আছে, আপনি চিন্তা করে নেন, মনের চোখ দিয়ে দেখে নেন। সো এই হচ্ছে আমাদের চিত্র। ক্লিয়ার কিনা আপুকে একটু বলে ফেলো। সো আমরা হচ্ছে যখনই পড়বো শর্টকাটে পড়বো যেন আমার প্যাচ না লাগে, ঠিক আছে? এখন এখানে যেটা বললাম, আমি একটু আগেই বললাম যে সে দানাদার খাবার হিসেবে সঞ্চিত থাকে, কোথায় কোথায় থাকে, বীজে থাকে, ফলে থাকে, কন্দে থাকে। কন্দ বা টিউবার হচ্ছে আমরা আলুর টিউবার বলি, মানে মাটির নিচে হচ্ছে এরকম ফুলে ফেপে থাকে আর কি, ঠিক আছে? এগুলো সঞ্চয়ী অঙ্গে হচ্ছে এরা জমা থাকে। আর এখানে আরেকটা কথা বললো যে কোন কোন খাবারে বেশি বেশি স্টার্চ থাকে, যেমন ধানে স্টার্চ থাকে, গমে স্টার্চ থাকে, আলুতে স্টার্চ থাকে, ঠিক আছে? মানে বাঙালি মানুষ যা খায়, ভাত খায়, রুটি খায়, এরপর হচ্ছে তোমার কি খায়, আলু খায়, সবগুলাই হচ্ছে তোমার কার্বোহাইড্রেট, ঠিক আছে? এবং যেটা বললো যে উদ্ভিদ যে সালোক সংশ্লেষণে গ্লুকোজ তৈরি করে সবকিছু কিন্তু সে সাথে সাথে খরচ করে না, সে কি করে, সে হচ্ছে শরীরে সঞ্চয় করে রাখে। আচ্ছা, এখানে একটি ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়েছে, আয়োডিন দ্রবণে স্টার্চ গাঢ় নীল বর্ণ ধারণ করে, ঠিক আছে? সো এই ইনফরমেশনটা একবার এমসিকিউতে আসছে দেখলাম। আর হ্যাঁ, স্টার্চকে ভাঙলে তুমি গ্লুকোজ পাবা, যেহেতু সে অনেকগুলো গ্লুকোজ দিয়ে স্টার্চ তৈরি, তাহলে স্টার্চকে ভাঙলে অবশ্যই গ্লুকোজ পাবা। সো এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। আমি এখানে যেগুলো গোল্লা গোল্লা করে দাগিয়ে দিয়েছি এগুলো হচ্ছে তোমার এমসিকিউতে আসে। আচ্ছা, সো এখানে হচ্ছে একটা কথা বললো যে স্টার্চের মধ্যে আমি অলরেডি বলে ফেলেছিলাম যে 2 ধরনের শিকল থাকে বা 2 ধরনের স্ট্রাকচার থাকে, একটা হচ্ছে তোমার অ্যামাইলোজ, একটা হচ্ছে তোমার অ্যামাইলোপেকটিন, ঠিক আছে? সো অ্যামাইলোজ হচ্ছে নাম থেকেই বুঝতে পারছো এটা হচ্ছে তোমার মোটামুটি কি, এটা হচ্ছে তোমার মোটামুটি সিম্পল। সিম্পল মানে কি, এখানে হচ্ছে তোমার সেম, মানে যেটা আমি একটু আগে দেখাইলাম যে এখানে তোমার এই শ্বেতসার থাকে 1, আর এখানে তোমার হচ্ছে এই 4, এই 1-4 বন্ধন দিয়ে গঠিত, মানে এখানে আর এক্সট্রা কোনো বন্ধন নাই। তাহলে এই অ্যামাইলোজের গ্লুকোজ অণুগুলো পরস্পরের সাথে এই 1-4 স্থান দিয়ে যুক্ত হয়, আবার সেম এর সাথে 4, এর সাথে 4, এভাবে হবে। এবং এখানে কয়টা গ্লুকোজ থাকে, মোটামুটি 200 থেকে 1000টা গ্লুকোজ দিয়ে তৈরি হয়, এবং এটাকে বলা হয় অশাখ, মানে এই একটা চেইনেই যাচ্ছে, তার উপরে নিচে কোনো শাখা নাই। আচ্ছা, আর অ্যামাইলোপেকটিনটা কি? অ্যামাইলোজটা হচ্ছে পিচ্চি স্ট্রাকচার, আর অ্যামাইলোপেকটিনটা হচ্ছে একটু জটিল স্ট্রাকচার। এখানে তোমার সংখ্যা থাকে 2000 থেকে কত দেখো, 5টা শূন্য, 2 লক্ষ, ঠিক আছে? সো এই অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিনের পার্থক্য, অ্যামাইলোজ হচ্ছে ছোট স্ট্রাকচার, অ্যামাইলোপেকটিন বড় স্ট্রাকচার। অ্যামাইলোজে শুধুমাত্র 1-4 গঠনে, মানে 1 আর 4 এই বন্ধন থাকে, আর কোনো বন্ধন থাকে না। অ্যামাইলোপেকটিনে কিন্তু 1-4 থাকে, আবার 1-6 থাকে। আর এখানে তোমার হচ্ছে একজন অশাখ, মানে কোনো শাখা নাই, ওইখানে কিন্তু তোমার শাখা আছে, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের অ্যামাইলোজ, মানে একটু আগে আমরা যে স্টার্চের শর্ট ফর্মটা দেখেছি এইটাই, বাট এটাকে তুমি একটু চাইলে এখানে তুমি এইভাবে লিখে দিতে পারো যে এখানে তোমার কত থাকে, 1000 পর্যন্ত থাকতে পারে। সো তুমি নরমালি n দিতে পারো, n =... আচ্ছা, এখন অ্যামাইলোপেকটিন যদি চিন্তা করো, অ্যামাইলোপেকটিনের বিষয়টা হচ্ছে এরকম, ধরো সে নিচে একটা বন্ধনে আবদ্ধ আছে, ঠিক আছে? নিচে একটা বন্ধনে সে আবদ্ধ আছে 1-4, এই 1-4-এর মধ্যে তার বন্ধন আছে। আবার উপরে যে 1 নাম্বার আছে, এই C মানে 6 নাম্বার কার্বনটা, 6 নাম্বার কার্বনটা আবার
তার সাথেও বন্ধনে আবদ্ধ। তার মানে সে এখানে একের সাথে 4 বন্ধনেও আবদ্ধ, আরেকজনের 6 বন্ধনেও আবদ্ধ থাকে। ঠিক আছে, সো এইখানে তোমার তাহলে কি বলা হয়, এখানে তোমার এইদিকে একটা শাখা আছে, ওইদিকে একটা শাখা আছে, মানে এখানে তুমি অনেকগুলা শৃঙ্খল পাবা। সো এই কারণে বলা হয় এরা হচ্ছে শৃঙ্খল বা শাখান্বিত। এবং এখানে একটা কথা বলা হয়, আলু, ধান, গম, ভুট্টা, জব, মানে মোটামুটি যতগুলা কার্বোহাইড্রেট আছে 22 ভাগ থাকে হচ্ছে অ্যামাইলোজ, 78 ভাগ থাকে হচ্ছে অ্যামাইলোপেকটিন। এবং আমরা দেখেছি অ্যামাইলোজ যুক্ত করলে সে গাঢ় নীল বর্ণ ধারণ করে, বাট তুমি যদি আচ্ছা, সো এখানে একটা জিনিস দেখো, তুমি অ্যামাইলোজ থাকলে এই আয়োডিন দ্রবণ হচ্ছে গাঢ় নীল বা কালো বর্ণ ধারণ করে, বাট অ্যামাইলোপেকটিনের সাথে যদি রিঅ্যাক্ট করে সে হচ্ছে লাল বা পার্পল রং ধারণ করে। সো তুমি ধরো কার্বোহাইড্রেটের সাথে রিঅ্যাক্ট করে সেখানে যদি নীলচে কালো বা শুধু নীল বা গাঢ় নীল পাও তাহলে সেটা হচ্ছে অ্যামাইলোজ, তুমি যদি লাল বা পার্পল পাও সেটা হচ্ছে অ্যামাইলোপেকটিন। ঠিক আছে, সো এইটা একটু এমসিকিউতে আসে, এটা এমসিকিউতে আসে, এইটা এমসিকিউতে আসে, এটা এমসিকিউতে, মানে আমি যেগুলো গুলা করে দিয়েছি মোটামুটি এগুলাই তোমার এমসিকিউতে আসে। তাহলে এইটা ক্লিয়ার কিনা আপুকে একটু জানাই দাও। সো এই দেখো সেই চিত্রটা, ঠিক আছে, এই যে এখানে হচ্ছে তোমার ওয়েজের সাথে অলরেডি সে রিলেশন করে ফেলেছে। ঠিক আছে, আচ্ছা তাইলে ক্লিয়ার না? দেখো তো, সে এখানে একটা বন্ধনে আবদ্ধ, আবার এখানে আরেকটা বন্ধনে আবদ্ধ। ঠিক আছে, সো বিষয়টা হচ্ছে এরকম, মানে এবং এটা সে হচ্ছে এই পাশের একদম প্রথম জনের সাথে করছে। আচ্ছা, এখন দেখো এখানে আর কিছু ইনফরমেশন, এটাকে আমি এইভাবে শর্টকাটে দেই যে C6H10O5N। N কেন? N মানে এখানে অনেকগুলা শাখান্বিত হতে পারে, মানে এখানে তুমি হচ্ছে একটা কি করলা, এখানে তুমি অলরেডি দেখাচ্ছ যে এখান থেকে তোমার 1 অণু করে পানি অপসারিত হবে। সো এই কারণে তুমি স্ট্রাকচারটাকে এভাবে দিলে, এবং এই সংকেতটা তোমরা অনেকেই মাথায় থাকে না, পরীক্ষায় যখন বলে যে তোমার পলিস্যাকারাইডের আণবিক সংকেত লিখো, আমরা কনফিউজড হয়ে যাই। ঠিক আছে, এটা কনফিউজড হওয়া যাবে না। আচ্ছা, এখানে একটা ইনফরমেশন পরীক্ষায় আসে, গোল আলুর স্টার্চ হচ্ছে সব থেকে বৃহত্তম আর চালের স্টার্চ হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম। সো তুমি এইভাবে চিন্তা করবা, চাল পিচ্ছি তাহলে এটা ক্ষুদ্রতম, আবার গোল আলু অনেক মোটু সোটু, সো গোল আলুটা বৃহত্তম। ঠিক আছে, এইভাবে মানে একটু টেকনিক দিয়ে মনে রাখলে আশা করি বায়োলজি পড়তে অনেক ভালো লাগবে। আচ্ছা, এখন স্টার্চের ধর্ম চিন্তা করব। প্রথম জিনিসটা ধরো আমি চিন্তা করলাম, গোল আলুর কথা চিন্তা করো, চালের কথা চিন্তা করো, সে কি গন্ধহীন, কোনো গন্ধ নাই, বর্ণহীন, স্বাদহীন। তুমি চিন্তা করো এমনি এমনি তুমি চাল খাও, কোনো স্বাদ পাবা না, সাদা পাউডার জাতীয় জৈব পদার্থ, মানে তুমি এটা আটার সাথে তুলনা করো। ঠিক আছে, আটার সাথে যদি তুলনা করো, কারণ এদেরকে তো তুমি আটা করে ফেলেছো। ঠিক আছে, গন্ধ নাই, বর্ণ নাই, স্বাদ নাই, পাউডার জাতীয়। এরপর হচ্ছে সে কি করে, সে পানি, ইথার, অ্যালকোহল কোনোটাতেই সে দ্রবীভূত হয় না, যেহেতু সে অনেক বড় স্ট্রাকচার, সে সহজে কোথাও দ্রবীভূত হইতে চায় না, এবং আয়োডিন দ্রবণে নীল বর্ণ ধারণ করে। তুমি একটু চিন্তা করো, লালের সাথে কালো টাইপের মিশাইলে একটু কিছু নীল নীল হয়ে যায় না, সো এটা নীল বর্ণ ধারণ করে। এবং তুমি যদি এটাকে ভাঙো তখন সে ডেক্সট্রিন এবং ম্যালটোজে রূপান্তর, মানে এগুলো হচ্ছে কি তোমার ডাইস্যাকারাইড, তাই না? এই ম্যালটোজ তোমার ডাইস্যাকারাইড। তাহলে এটাকে তুমি ভাঙলে প্রথমে হচ্ছে সে হাফ ভাঙবে, মানে এটা হচ্ছে আংশিক ভাঙলে তোমার ম্যালটোজ তৈরি হবে, আর পূর্ণ ভাঙনে হচ্ছে তোমার গ্লুকোজ তৈরি হবে। ঠিক আছে, এবং ফেলিং দ্রবণ দ্বারা বিজারিত হয় না। খেয়াল করে দেখো, তোমরা যখন হচ্ছে জৈব রসায়ন চ্যাপ্টারটা পড়বা, ওখানে অ্যালডিহাইড এবং কিটোনের বৈশিষ্ট্য যখন পড়বা, এদেরকে তুমি বিজারক, মানে এরা রিডিউসিং পাওয়ারটা প্রমাণ করার জন্য তুমি কি করবে, এখানে ফেলিং দ্রবণটা ইউজ করে তাদেরকে আমরা হচ্ছে চেক করি। বাট যেহেতু সে একটা বিজারক শর্করা না, সে রিডিউসিং সুগার না, সে তো এটা দ্বারা বিজারিত হবে না। সো এটা একদম কমন সেন্স। এরপর দেখো এখানে আমরা হচ্ছে কিছু কাজ করব। তাহলে এগুলো হচ্ছে আমার বৈশিষ্ট্য। তোমার ধরো গতে প্রশ্ন আসবে, এবং গ এর জন্য তোমরা যদি অ্যাটলিস্ট 6টা পয়েন্ট লিখো তাহলে মোটামুটি ভালো নাম্বার পাবা। আচ্ছা, এরপর হচ্ছে স্টার্চের কাজ। প্রথম কাজ হচ্ছে তারা সঞ্চিত খাদ্য হিসেবে মানে থাকে এর। ঠিক আছে, এটাই মেইনলি কাজ। এখন এখানে একটা পরীক্ষা দিল যে আয়োডিন দ্রবণে স্টার্চ নীল বর্ণ ধারণ করে কেন? কারণ হচ্ছে এই যে অ্যামাইলোজ ছিল, সে আয়োডিন অণুকে আবদ্ধ করে একটা যৌগ তৈরি করবে। এবং আমরা বাচ্চাকালে পড়তাম না যে এরকম ইলেকট্রন থাকে, তাই না? মনে আছে, ইলেকট্রনের অরবিটাল থাকে, একটা অরবিটাল থেকে সে আলোক শোষণ, মানে সূর্য শোষণ করে সে হচ্ছে নীল বর্ণ তৈরি করে। সো এই জিনিসটাই তোমার কেমিস্ট্রি পড়া, বাট জাস্ট মাথায় রাখো
সে হচ্ছে আলোক শক্তি শোষণ করে এবং অরবিটালের পরিবর্তন করে দেখে এই কালারটা সে দেয়। আচ্ছা, এর আর্দ্র বিশ্লেষণ মানে হচ্ছে দেখো অলরেডি এখানে তোমার পানির অভাব ছিল, পানি অপসারিত হয়ে তৈরি হয়েছিল, তো তুমি পানি দিয়ে যখন তাকে ভাঙবা সে তার পূর্ণরূপে ফেরত আসবে। যে লৌহ অ্যাসিড এবং এনজাইম দ্বারা স্টার্চকে আর্দ্র বিশ্লেষণ করলে প্রথমে ডেক্সট্রিন, পরে ম্যালটোজ এবং শেষে বিটা ডি গ্লুকোজ না আলফা ডি গ্লুকোজে উৎপন্ন হয়। ঠিক আছে, এখানে আলফা ডি গ্লুকোজটা বলে রাখবা, আলফা ডি গ্লুকোজে উৎপন্ন হয়। তাহলে এতটুকু ক্লিয়ার কিনা আমাদেরকে বলে ফেলো। স্টার্চের ব্যবহার অবশ্যই, ভাত আমরা খাদ্য হিসেবে খাই। সেকেন্ড জিনিস হচ্ছে ম্যাক্সিমাম গ্লুকোজ হচ্ছে স্টার্চে রূপান্তর হয়। এরপর দেখো বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গ্লুকোজ, অ্যালকোহল, মদ এগুলা তৈরি করতে স্টার্চ ব্যবহার করে। গ্রামে মনে হয় দেখতে যে ভাত পচায়ে অনেকে বাংলা মদ তৈরি করে। তো বিষয়টা হচ্ছে এরকম। ঠিক আছে, এর পাশাপাশি গ্লুকোজে পরিণত হয়ে শক্তি দেয়। এর পাশাপাশি কি করে, কাগজ তৈরিতে, আঠা তৈরিতে স্টার্চ ব্যবহৃত হয়। খেয়াল করে দেখবা ভাতের মাড় বা ভাত এটা কিন্তু অনেক আঠালো, অনেকে করে কি ওই ভাতের মাড় দিয়ে দিয়েও কিন্তু আগের কালে গ্লু এর কাজ করতো। সো বিষয়টা হচ্ছে এরকম। তাইলে আমাদের স্টার্চ পর্যন্ত সবার ক্লিয়ার কিনা আপুকে একটু জানিয়ে দাও। ঠিক আছে, স্টার্চ পর্যন্ত সবার ক্লিয়ার কিনা আপুকে একটু জানিয়ে দাও। কারো কোনো কনফিউশন থাকলে সেটা আপুকে বলতে পারো। আমরা এখন কি পড়বো, আমরা এখন সেলুলোজ পড়বো। সেলুলোজটা অনেক ইজি, স্টার্চের মতো এত পেঁচানো টেচানো না। সেলুলোজটা হচ্ছে একটা কি গাঠনিক উপাদান। গাঠনিক উপাদান কেন, কারণ কোষ প্রাচীর হচ্ছে সেলুলোজ দিয়ে তৈরি। এখানে কে থাকে, এখানে হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে তোমার বিটা ডি গ্লুকোজ। বিটা ডি গ্লুকোজ মানে কি বুঝতেই পারছো, ওএসটা হচ্ছে উপরে থাকবে। তাইলে এই যে একটা বিটা ডি গ্লুকোজ, এটার ওএইচ নিচে, তাহলে পরস্পরের মধ্যে তোমার এরকম একটা এন শেপ বন্ধন গঠিত হবে। ঠিক আছে, সো খেয়াল করে দেখো এখানে অসংখ্য বিটা ডি গ্লুকোজ কি করে, বিটা 1,4 কার্বন বন্ধনে আবদ্ধ হয়ে হচ্ছে এই সেলুলোজটা তৈরি করে। ঠিক আছে, এবং আমাদের শরীরে না হয় কঙ্কাল আছে, আমাদের শরীরে কোষ প্রাচীর না থাকলেও আমরা চলতে পারবো, বাট উদ্ভিদের শরীরে তো কোনো কঙ্কাল নাই। তো উদ্ভিদের ফুল স্ট্রাকচার গঠন করার জন্য এই সেলুলোজ হচ্ছে গুরুত্বপূর্ণ, মানে ভার বহনের দায়িত্ব পালন করে এই সেলুলোজ। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার কিনা আপুকে একটু বলে দাও। আচ্ছা, সো দেখো সেম আমি যে ট্রিক্সটা শিখিয়ে দিলাম, তোমার টাস্ক হচ্ছে পরপর 3টা বিটা ডি গ্লুকোজ আঁকবা। পরপর 3টা বিটা ডি গ্লুকোজ, 1 4 1 4। এরপর 1 এর ওএসটা মাথায়, 4 এর ওএসটা নিচে, 1 এর ওএসটা মাথায়, 4 এর ওএসটা নিচে। এদের মধ্যে যখন স্ট্রাকচার তৈরি হবে, স্ট্রাকচারটা তো হয়ে যাবে হচ্ছে এইরকম, তাই না? এরপর কি করবা, একজনকে বাইরে রাখবা ডাবল বন্ড, একজনকে ভিতরে রেখে এন দিয়ে দিবা, শেষ। ঠিক আছে, এটা হচ্ছে আমার কিসের গঠন, এটা হচ্ছে আমার সেলুলোজের গঠন। আচ্ছা, এরপর দেখো সেলুলোজের কথা বলা হয়েছে যে কোথায় কোথায় সেলুলোজ থাকে। আমরা তুলা, কটন চিনি, তাই না? কটনের মধ্যে হচ্ছে 94% হচ্ছে সেলুলোজ থাকে। এরপর আমরা সুতির কাপড় ব্যবহার করি, সেই সুতির কাপড় ব্যবহার করি, লিনেন ব্যবহার করি, লিনেনের 90% সেলুলোজ থাকে। তন্তকোষ, তন্তকোষ মানে বলতে পারো তোমার পাটের মতো, মানে সুতা 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 যেগুলো আছে সেখানে তোমার 90% থাকে। কাঠে তোমার 60% থাকে। তৃণলতা, তৃণলতা মানে হচ্ছে একদম মাটিতে মিশানো যে গাছগুলো থাকে, ছোট ছোট গাছ, ওখানে 30 থেকে 40% থাকে। জৈব বস্তু সমৃদ্ধ মাটিতে 40 থেকে 70% থাকে। সো এই পার্সেন্টেজ গুলা পরীক্ষায় আসে। ঠিক আছে, তুলাটা মাস্ট পড়বা, লিনেনটা মাস্ট পড়বা। ঠিক আছে, মানে বেশি বেশি যেখানে থাকে ওইটা একটু দেখবো অন্তত। এরপর এখানে একটা কথা বলা হলো যে সেলুলোজকে তুমি যদি ঘন সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা হাইড্রোলাইসিস করো তখন তুমি গ্লুকোজ পাবা। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলা হয় যে আচ্ছা আমরা কেন, গরু ছাগল তো হচ্ছে ঘাস খায়, গাছ খায়, আমরা কেন খাইতে পারি না, মানে সরাসরি কেন খাইতে পারি না? অ্যান্সারটা হচ্ছে যে ওদের মানে আমাদের মুখগহ্বর, পাকস্থলী বা অন্ত্র, মানে আমাদের পরিপাকতন্ত্রের কোনো জায়গায় এই সেলুলেজ নামের এনজাইমটা থাকে না। তোমরা একটা জিনিস না ভুল করো, একটু আমি বলে দিই। সেলুলোজ, এই সেলুলোজটা হচ্ছে তোমার একটা কার্বোহাইড্রেট। ঠিক আছে, কার্বোহাইড্রেট। আর লেজটা হচ্ছে একটা এনজাইম, যে এনজাইম দিয়ে তুমি একে ভাঙবা।
বাট কথা হচ্ছে এই সেলুলেজ কোথায় থাকে, যাদের লেজ আছে তাদের শরীরেই সেলুলেজ থাকে। তাহলে খেয়াল করো, আমার যেহেতু লেজ নাই, আমার সেলুলেজ এনজাইম নাই, সো আমি গাছপালা খাইতে পারি না। সো এই কারণে গরু ছাগল হচ্ছে সেলুলোজ খাইতে পারে, হজম করতে পারে, আমরা হজম করতে পারি না। এটা কিন্তু পরীক্ষায় আসে মাঝে মাঝে ক্ষতে, যে গরু ছাগল সেলুলোজ খাইতে পারে, তুমি কেন পারো না, ঠিক আছে, ক্ষতে আসতে পারে। এরপর এখানে আরো বললো যে বস্ত্র শিল্পের আসবাব, সব বস্ত্র মানে তো দেখতেই পাচ্ছ, কটন তৈরি হয়, লিনেন তৈরি হয়, সুতা তৈরি হয়, কাঠ তৈরি হয়। সো সব ক্ষেত্রেই হচ্ছে এর উপাদান মানে এর অবদান অনেক বেশি, ঠিক আছে। এবার পৃথিবীতে সব থেকে বেশি কে থাকে, এই সেলুলোজ থাকে। এই ফরাসি রসায়নবিদ, ইংলিশ নামগুলো আমি পড়তেই পারি না, পাওয়েল, তিনি হচ্ছে আবিষ্কার করেছেন। এবং এই কোবায়াশি, ঠিক আছে, কোবায়াশি কি করেছে, কৃত্রিম সেলুলোজ তৈরি করেছেন, ঠিক আছে, মানে কৃত্রিম ভাবে তিনি দেখিয়েছেন যে না, আমরা উদ্ভিদ ছাড়া বাইরে থেকেও তৈরি করতে পারি। এর ধর্ম কি খেয়াল করো, যখন তুমি সেলুলোজের ধর্ম পড়বা, তোমার টাস্ক হচ্ছে স্টার্চের কি ধর্ম পড়েছিল তার সাথে মিলাবা। এ স্বাদহীন, গন্ধহীন, মোটামুটি কারেক্ট। সাদা, কঠিন, এখানে সাদা, ওখানে আবার বর্ণহীন পড়েছিলাম আমরা। অদ্রবণীয়, আণবিক ওজন অনেক বেশি, এটা মোটামুটি মিশে। এরা মিষ্টি নয়, এরা বিজারণ ক্ষমতাহীন, এটাও কিন্তু মিল। এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য। আগের জন তোমার আয়োডিন দ্রবণে নীল কালার, গাঢ় নীল বা পার্পেল কালার দিত, বাট সে কোনো রং দেয় না, ঠিক আছে। এবং এটা ফাইবার সদৃশ এবং শক্ত। তুমি চিন্তা করো, আগের জন ছিল দানাদার, দানাদার না, মিহি, তাই না, বাট তুমি তুলার কথা চিন্তা করো, কাঠের কথা চিন্তা করো, শক্ত এবং ফাইবার সদৃশ, ঠিক আছে। এবং এটির কোনো পুষ্টিগুণ নেই। কেন পুষ্টিগুণ নেই? কারণ আমরা খাইতে পারি না, ঠিক আছে, যাকে আমরা খাইতে পারি না তার কোনো পুষ্টিগুণ নাই। তাহলে এতটুকু ক্লিয়ার কিনা আপুকে একটু জানিয়ে দাও। এই বৈশিষ্ট্যগুলা, ধর্মগুলা কিন্তু তোমার কখনো কখনো ক্ষতে বা গতে আসতে পারে। আচ্ছা, এরপর দেখো সেলুলোজের কাজ কি। প্রথম কাজ, কোষ প্রাচীর, উদ্ভিদের কোষ প্রাচীর তৈরি করে। বিভিন্ন তন্তু তৈরি করে, যেটা হচ্ছে বস্ত্র শিল্পের প্রধান কাঁচামাল। এরপর একটা ইম্পর্টেন্ট জিনিস, নাইট্রেট বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয়, এইটা পরীক্ষায় আসছে, ঠিক আছে। এরপর দেখো অ্যাসিটেট ফটোগ্রাফি ফিল্মে ব্যবহার হয়। তুমি জাস্ট চিন্তা করো, কি কি যত ধরনের কাগজ হয়, সেটা টিস্যু পেপার থেকে শুরু করো, ফিল্টার পেপার, টিস্যু পেপার, ফটোগ্রাফিক ফিল্ম কোনটা জানো? আগে মনে হয় হচ্ছে যারা ক্যামেরা বানাইতো তাদের হচ্ছে ছবিটা বের করার জন্য একটা কাগজ দিত, সেইটা ফটোগ্রাফিক ফিল্ম। মানে যত ধরনের কাগজপত্র আছে সব হচ্ছে এই সেলুলোজ দিয়ে তৈরি হয়। এরপর নির্মাণ সামগ্রী, আসবাবপত্র তৈরি, আমরা জানি কাঠ থেকে শুরু করে বাঁশ টাশ সবকিছু তোমার কি দিয়ে তৈরি, সেলুলোজ দিয়ে তৈরি। এর পাশাপাশি খেয়াল করে দেখো, আমরা এনজাইমের কথা বললো, কাঠ খেকো কীট পতঙ্গের ওখানে তোমার কি থাকে, সেলুলোজ থাকে। সো তারা কি করে, কাঠ খেয়ে ফেলে। সো যে সকল পোকা দেখবা কাঠে ঢুকে ফুটা করে দিচ্ছে, বুঝে নিবা দায়ী হচ্ছে সেলুলোজ। যেহেতু সে সেলুলোজ খেয়ে হজম করতে পারে, তাই সে কাঠের 12টা বাজায়। এরপর একটা কথা বলা হয়েছে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে স্টেশনারি ফেজ হিসেবে। এইটা তোমরা কেমিস্ট্রি 3rd চ্যাপ্টারে পড়বা। তোমাদের কেমিস্ট্রি 3rd চ্যাপ্টারে যেখানে পরিমাণগত রসায়ন, ওখানে দেখবা মানে তুমি যখন কোনো কিছুকে সেপারেট করতে চাও বা ধরো, তখন তুমি কি করবা, ধরো বিষয়টা হচ্ছে তুমি একটা কাগজ নিবা, সেই কাগজের মধ্যে তুমি কি করবা, কাগজটাকে স্থির রেখে একটা চলনশীল মাধ্যমকে বা একটা লিকুইড মাধ্যমকে এরকম বিছাই দিবা। সো দেখো কাগজের একটা ক্ষমতা আছে, সে অ্যাবজর্ভ করতে পারে। সো কাকে কোথায় অ্যাবজর্ভ করলো সেইটা হচ্ছে আমরা চেক করে বুঝি যে এখানে কে কে আছে। সো বিষয়টা হচ্ছে এরকম, এই প্রসেসটাকে বলা হয় থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। এবং এখানে দুইটা মাধ্যম থাকে, একটাকে আমি স্থির রাখি, একটাকে আমি এরকম ছাড়ি। সো ওইখানে তোমার হচ্ছে স্টেশনারি ফেজ হিসেবে এই সেলুলোজটা ব্যবহার করা হয়। এরপর দেখো বর্তমানে ছত্রাক এবং ব্যাকটেরিয়া থেকে আমরা সেলুলোজ উৎপন্ন করে বায়োটেকনোলজিতে ব্যবহার করি। এর পাশাপাশি গবাদি পশুর খাদ্য হিসেবে চিন্তা করো, গবাদি পশুকে যদি আমি ঘাস খাওয়াইতে না পারতাম, গবাদি পশুকে যদি আমি হচ্ছে পাতা খাওয়াইতে না পারতাম, ক্যাট ফুড লাগতো, ডগ ফুড লাগতো, তাহলে কি দেখা যাইতো যে তাদেরকে আমার খাবার কিনে দেওয়ার জন্য অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে। সো এটাও কিন্তু একটা বিশেষ ধরনের আশীর্বাদ যে আমরা তাদেরকে এটা খাওয়ায়ে
রাখতে পারছি। আচ্ছা এখন দেখো মানুষ সেলুলোজ হজম করতে পারে না কেন? সেম অ্যান্সার আমরা পড়ে ফেলেছি যে স্তন্যপায়ী প্রাণীর পরিতত্ত্বে হচ্ছে তোমার কি থাকে, মানে গরু, ছাগল, মহিষ, হরিণ এদের এখানে একটা মিথজীবী ব্যাকটেরিয়া বসবাস করে। ঠিক আছে, তারা কি করে এই সেলুলোজ হজমকারী এনজাইমটা উৎপন্ন করে, এইটাই কি করে এই যে বিটা 1,4-D বন্ধনটা ভেঙে হজমে সাহায্য করে। কিন্তু মানুষের পরিপাকতন্ত্রে এরকম কোনো ব্যাকটেরিয়া থাকে না, সো সে এটা হজম করতে পারে না। কিন্তু মানুষকেও কিন্তু আমরা বলি যে আঁশ জাতীয় খাবার খাবেন। কেন আঁশ জাতীয় খাবার খাবেন? কারণ আমরা যে মল ত্যাগ করি সেই বাল্কি অ্যামাউন্টের মানে মল কিন্তু নাহলে হইতোই না, সবই যদি আমরা হজম করে ফেলতাম মানুষ তো মল ত্যাগই করতো না, বাট এটা একটা স্বাভাবিক প্রসেস আমার পেটের ময়লাগুলা বের করার জন্য। সো এই কারণে হচ্ছে আমরা এই খাবারগুলা খাইতে বলি যেন সে অন্তত মল উৎপন্ন করতে পারে। ঠিক আছে, ক্লিয়ার কিনা আপুকে বলে ফেলো। আচ্ছা এখন আমরা হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এখন আমরা একটা প্রশ্ন পড়ব। এই প্রশ্নটা কিন্তু আমার সিকিউতে আসতে পারে। ঠিক আছে, এটা আমার সিকিউতে আসতে পারে, সেটা হচ্ছে স্টার্চ এবং সেলুলোজের মধ্যে পার্থক্য। ঠিক আছে, সো স্টার্চ এবং সেলুলোজের মধ্যে যদি পার্থক্য থাকে তাহলে খেয়াল করো, ফার্স্ট কথা এখানে তোমার কতগুলা গ্লুকোজ থাকে। আচ্ছা ইম্পর্টেন্ট জিনিস, স্টার্চ তৈরি হয় আলফা ডি বন্ধন দিয়ে, আর এটা হয় তোমার মানে আলফা ডি গ্লুকোজ দিয়ে, এটা হয় তোমার বিটা ডি গ্লুকোজ দিয়ে। এখানে 1200 থেকে 6000 গ্লুকোজ থাকে, আর এখানে তোমার 3000 থেকে 300 থেকে 3000 গ্লুকোজ থাকে। ঠিক আছে, এরপর স্টার্চটা এই যে সেম আলফা ডি এর পরিমাণ, এটা তোমার বিটা ডি এর পরিমাণ। স্টার্চ হচ্ছে শাখান্বিত। কেন শাখান্বিত? এখানে তোমার হচ্ছে অ্যামাইলোপেকটিন থাকে, মনে আছে? অ্যামাইলোপেকটিনের মধ্যে আমরা পড়েছিলাম যে সে একবার 1,4 এর সাথে হচ্ছে মানে বন্ধন তৈরি করে, একবার 1,6 এর সাথে বন্ধন গঠিত করে। আর সেলুলোজটা হচ্ছে অশাখান্বিত এবং সরল শিকল পলিমার, হচ্ছে সঞ্চিত খাদ্য হিসেবে থাকে, এ গাঠনিক উপাদান হিসেবে থাকে, এ নীল বর্ণ ধারণ করে, এ কোনো বর্ণ দেয় না। এটা মানুষ হজম করতে পারে, তাই পুষ্টিগুণ আছে। এটা হজম করতে পারে না, বাট গরু ছাগল হজম করতে পারে। তাইলে দেখো 6টা পার্থক্য দিয়েছি। সো তোমাদের যখন পরীক্ষায় আসবে স্টার্চ মানে কোনো কিছুর পার্থক্য যখন আসবে তোমরা অ্যাটলিস্ট 3টা অপশন রাখবা। দুইজনের মধ্যে পার্থক্য, এ পাশে লিখবা পার্থক্যের বিষয়, এবং যখন ক্ষয়ের জন্য পার্থক্য আসবে 4টা পয়েন্ট, যখন গয়ের জন্য পার্থক্য আসবে 6টা পয়েন্ট। সো দেখো আমি অলরেডি তোমাদের জন্য 6টা পয়েন্ট রেডি করে দিয়েছি। সো এতটুকু সবার ক্লিয়ার কিনা আপুকে একটু জানিয়ে দাও। আচ্ছা এরপর আমরা দেখব হচ্ছে গ্লাইকোজেন। সো তোমাদেরকে আমি যখন স্টার্চ দেখিয়েছিলাম, অ্যামাইলোজ দেখিয়েছিলাম, জাস্ট মাথায় রাখবা স্টার্চের অ্যামাইলোজের স্ট্রাকচার যা, এই গ্লাইকোজেনের স্ট্রাকচার তা। ঠিক আছে, সো এখন এখানে দেখো গ্লাইকোজেন হচ্ছে একটা পুষ্টিজাত পলিস্যাকারাইড। ঠিক আছে, পুষ্টিজাত পলিস্যাকারাইড, এটা হচ্ছে প্রধান সঞ্চিত খাদ্য উপাদান হলো এর পাশাপাশি সে মানুষে যেরকম থাকে এর পাশাপাশি হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল, ছত্রাক এদের মধ্যে সঞ্চিত খাদ্য হিসেবে বিরাজ করে। ঠিক আছে, গ্লাইকোজেন কি দিয়ে তৈরি আমরা মাথায় রাখবো, স্টার্চ এবং গ্লাইকোজেন দুইজন হচ্ছে সিমিলার, স্টার্চ এবং গ্লাইকোজেন হচ্ছে একই রকম। তাহলে এরা কি দিয়ে তৈরি? আলফা ডি গ্লুকোজ দিয়ে তৈরি। এবং অ্যামাইলোপেকটিনে যেরকম এরকম শাখান্বিত ছিল, এখানেও তোমার কিছু শাখা তৈরি হয় এবং প্রতি শাখায় 10 থেকে 20টা গ্লুকোজ থাকে। ঠিক আছে, সো এই হচ্ছে সেই চিত্র যে গ্লাইকোজেনের একাংশ দেখানো হয়েছে 1,4। ঠিক আছে, এবং এখানে 1,6 দেখানো হয়নি, যেহেতু 1,6 দেখানো তোমারও 1,6 দেখানোর দরকার নেই, তুমিও সেম এইটা একে চলে বলবা যে হ্যাঁ আমার দেখানো শেষ। বাট মাথায় কষ্ট করে একটাকে অন্তত মানে ব্র্যাকেটের ভিতর ঢুকায় এন দিয়ে দিবা। আচ্ছা, সো এখানে একটা কথা বললো যে হাইড্রোলাইসিস করলে গ্লাইকোজেন থেকে আমরা আলফা ডি গ্লুকোজ পাবো। এরও সেই মানবিক সংকেত এইটা কোথায় কোথায় থাকে, সে সঞ্চিত হচ্ছে মানুষের লিভারে এবং মাংসপেশিতে সে সঞ্চিত থাকে। ঠিক আছে, এবং যখন আমার দরকার হবে তখন সে শক্তি সরবরাহ করবে। এখন একটা কথা বলো, যেহেতু উদ্ভিদে এ থাকে না, প্রাণীতে থাকে, সো এটার আরেকটা নাম হচ্ছে প্রাণীজ স্টার্চ। ফরাসি শারীরতত্ত্ববিদ ক্লড বার্নার্ড এই গ্লাইকোজেনটা আবিষ্কার করেছেন। ঠিক আছে, আচ্ছা গ্লাইকোজেনের ধর্ম যখন পড়বো আমি মাথায় চিন্তা করব স্টার্চ আর সেলুলোজের কি কি ধর্ম ছিল। আংশিক দ্রবণীয়,
এটা তার আনকমন বৈশিষ্ট্য। সাদা পাউডার জাতীয়, আমরা দেখেছিলাম স্টার্চ ও সাদা পাউডার ছিল। খেয়াল করো সে কি কালার দেয়, লালচে বেগুনি। স্টার্চ কি কালার দিত আর সেলুলোজ কি কালার দিত নাকি দিত না, মাথায় রাখো। এরপর এ ঠান্ডা পানিতে কলয়েড সাসপেনশন তৈরি করে। কলয়েড মানে হচ্ছে কি আমরা আমাদের যে বিভিন্ন ধরনের আচ্ছা তুমি সাসপেনশন মানে সহজভাবে যদি বলি, আমরা ওষুধ বানাই না, ওষুধকে যেরকম এরকম গোলানোর পর একটা ফরমেশন দেয়, তাই না, ওই ফরমেশনটাকেই তুমি সাসপেনশন বলতে পারো। আর এই যে লাল কালার দেয় আয়োডিন দ্রবণে, এটাকে যদি তুমি তাপ দাও এই লালচে বর্ণটা চলে যায়। তাহলে খেয়াল করে দেখো তার এই বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য, সব বৈশিষ্ট্যই কিন্তু মোটামুটি আনকমন। ঠান্ডা করলে আবার কি হয়, কালো বর্ণ ফেরত আসে। তাহলে তার বর্ণ নিয়ে তুমি অলরেডি 3টা বৈশিষ্ট্য পেয়ে গেলা। এরপর একে যদি তুমি ভাঙো, আংশিক ভাঙলে ম্যালটোজ আর পূর্ণ ভাঙলে হচ্ছে আলফা ডি গ্লুকোজ তৈরি করে। ঠিক আছে। এবং গ্লাইকোজেন গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লাইকোজেন তো এইটা, গ্লাইকোলাইসিস মানে হচ্ছে, এটা আরো সহজভাবে বলা যায় গ্লাইকোজেনোলাইসিস। মানে গ্লাইকোজেনোলাইসিস মানে হচ্ছে গ্লাইকোজেনকে ভাঙবো যে প্রসেসে, তার মাধ্যমে সে গ্লুকোজ তৈরি করে। আর এই গ্লাইকোজেনের ইম্পর্টেন্ট কি, আমাদের শরীরের জন্য তো অতিরিক্ত গ্লুকোজ থাকা সমস্যা। অতিরিক্ত গ্লুকোজ থাকলে আমরা সেই রোগটাকে বলি হচ্ছে ডায়াবেটিস। তাহলে এই যকৃৎ কি করে, অতিরিক্ত গ্লুকোজকে লুকায়ে গ্লাইকোজেনে কনভার্ট করে। তাহলে গ্লাইকোজেনে যদি কনভার্ট করে তাহলে শরীর তো ভাবে যে না আমার শরীরে গ্লুকোজ নাই, আমি ঠিক আছি। সো এই আবার ধরো কোনো কারণে হচ্ছে কারো শরীরে গ্লুকোজ কমে গেছে, তখন যকৃৎ কি করে, সেই লুকানো গ্লাইকোজেনটাকে গ্লুকোজে কনভার্ট করে। সো এই গ্লাইকোজেন আর গ্লুকোজে মানে একটাতে একটা রূপান্তরের মাধ্যমে সে কি করে, গ্লুকোজের স্বাভাবিক মাত্রা নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এখানে আমরা তাহলে বৈশিষ্ট্যগুলা জেনে গেলাম। ঠিক আছে। এই বৈশিষ্ট্যগুলো সেম বললাম, যেগুলো তোমার খতে আসতে পারে, গতে আসতে পারে, ইভেন ঘতেও আসতে পারে। এরপর হচ্ছে গ্লাইকোজেনের ব্যবহার। প্রথম জিনিসটা হচ্ছে পেশিতে যেটা থাকে সেটা হচ্ছে শক্তি যোগায়, তাই না, আমাদের পেশিতে অনেক কাজ করতে হয়। যকৃতেরটা গ্লুকোজে পরিণত হয়ে আমার গ্লুকোজের সাম্যতা মেনটেন করে, স্বাভাবিক মাত্রা নিয়ন্ত্রণ করে। এর পাশাপাশি কখনো কখনো না, অবশ্যই মানুষের শরীরে সঞ্চিত খাদ্য হিসেবে কাজ করে। তাহলে এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, এতটুকু ক্লিয়ার কিনা আপুকে একটু জানিয়ে দাও। আচ্ছা, এরপর দেখো আমরা আমাদের রাসায়নিক গঠনের ভিত্তিতে কিন্তু ক্লাসিফিকেশন পড়া শেষ। এখন আমরা দেখব বিজারণ ক্ষমতার ভিত্তিতে, মানে সে বিজারিত করতে পারে নাকি পারে না। এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি যে যারা হচ্ছে বিজারিত করতে পারে, যাদের মধ্যে তোমার মুক্ত অ্যালডিহাইড, মুক্ত কিটোন গ্রুপ থাকে, তাদেরকে আমরা রিডিউসিং সুগার বলি। এক্সাম্পল মাস্ট জানতে হবে, গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ। আচ্ছা, এরা যে হচ্ছে বিজারিত করতে পারে প্রমাণ কি, আমরা হচ্ছে এদেরকে বেনিডিক দ্রবণ অথবা ফ্রেলিং দ্রবণ দ্বারা বিজারিত করতে পারি। ঠিক আছে। সো এই দুইজনের নাম জানতে হবে, কাকে কাকে দ্বারা আমরা পরীক্ষা করব, বেনিডিক দ্রবণ অথবা ফ্রেলিং দ্রবণ। ঠিক আছে। সো এটা হচ্ছে রিডিউসিং সুগার। আর নন রিডিউসিং সুগার হচ্ছে কারা, যাদের মধ্যে তোমার মুক্ত অ্যালডিহাইড এবং কিটোন গ্রুপ থাকবে না এবং তারা কাউকে বিজারিত করতে পারবে না। ঠিক আছে। এক্সাম্পল মানে ম্যাক্সিমাম তুমি যদি হচ্ছে রিডিউসিং সুগারগুলোর কথা না জানো, তাহলে বাকি সবগুলাই হচ্ছে তোমার নন রিডিউসিং সুগার। ঠিক আছে। এরপর দেখো এখানে আমরা কিছু এক্সট্রা স্পেশাল কার্বোহাইড্রেট সম্পর্কে জানবো। যেমন ধরো হেমিসেলুলোজ কি, তাহলে হেমিসেলুলোজ মানে হচ্ছে বলতে পারো সেলুলোজের সাপোর্টার। তাহলে উদ্ভিদের কোষ প্রাচীরে সেলুলোজ এবং পেকটিন ছাড়া অন্য যে সকল পলিস্যাকারাইড থাকে সবাইকে একসাথে হেমিসেলুলোজ বলে। এক্সাম্পল কি, গ্লুকান, জাইলান। কাইটিন কি, কাইটিন হচ্ছে এটা একটা পলিস্যাকারাইড, যে পলিস্যাকারাইডের মধ্যে তোমার একটা মানে নাইট্রোজেন উপস্থিত থাকে। ঠিক আছে। এবং এখানে হচ্ছে তোমার ছত্রাকের কোষ প্রাচীর, কাঁকড়া, লোবস্টার মানে আর্থ্রোপোডা, ওদের বহিঃকঙ্কালেও কিন্তু তোমার এই কাইটিন থাকে। আচ্ছা, এরপর একটা প্রশ্ন আসে, কার্বোহাইড্রেট ডেরিভেটিভস কি। মানে সহজভাবে তুমি বলতে পারো কার্বোহাইড্রেট ডেরিভেটিভস মানে হচ্ছে কার্বোহাইড্রেট থেকে উদ্ভূত, মানে এটা প্রথমে কার্বোহাইড্রেট ছিল, তাকে তুমি প্লাস্টিক সার্জারি করলা, এই করলা ওই করে তাকে একটা নতুন একটা কার্বোহাইড্রেট উৎপন্ন করলা। ঠিক আছে। সো যেমন একটা এক্সাম্পল দিল যে ফ্রুক্টোজের 1,6-OH গ্রুপের সাথে যদি ফসফেট যুক্ত হয়ে হচ্ছে 1,6-বিসফসফেট হয়। সো খেয়াল করে দেখো, মানে সে নর্মাল কার্বোহাইড্রেট ছিল এক ধরনের, বাট তাকে তুমি একটু মডিফিকেশন করে নতুন তৈরি করলাম। যেমন এক্সাম্পল দিল হচ্ছে গ্লুকোসামিন, গ্যালাক্টোসামিন।
ঠিক আছে, মানে এখানে নাম দেখেই বুঝতে পারছো যে এদের সাথে তোমার কে যুক্ত হয়েছে, অ্যামাইনো গ্রুপ যুক্ত হয়েছে। সো তার মানে এরা তাদের আগের রূপে নাই, রূপান্তর হয়েছে। ঠিক আছে, এখন এরা কোথায় থাকে, যেমন তরুণাস্থির প্রধান দ্রব্য হচ্ছে গ্যালাক্টোসামিন। ঠিক আছে, এরপর গ্লুকোসামিনের কথা যে বলেছি, এ হচ্ছে পরবর্তীতে কাইটিন তৈরি করে, যেগুলো হচ্ছে তোমার লবস্টার, ছত্রাক এগুলাতে থাকে। আচ্ছা, এতটুকু আমাদের যদি শেষ হয়, একদম আমরা কার্বোহাইড্রেটের লাস্ট প্রশ্নে চলে আসছি, যে এই যে আমরা কার্বোহাইড্রেট পড়ছি তার মানে তার কাজ কি। এইটা কখনো কখনো এটা ঘটে আসতে পারে। ঠিক আছে, কাজগুলা ঘটে আসতে পারে। তাহলে দেখো, শক্তির উৎস হিসেবে কাজ করে, যেটা আমাদের শরীরে দরকার হয়। এর পাশাপাশি হচ্ছে সঞ্চিত খাবার হিসেবে সঞ্চিত থাকে। ঠিক আছে, ইনসুলিন হবে না, ইনসুলিন তো হরমোন। এরপর হচ্ছে তোমার গাঠনিক উপাদান হিসেবে এটা আসে উদ্ভিদের শুষ্ক ওজনের 50 থেকে 80% কার্বোহাইড্রেট। এটা পরীক্ষায় অনেকবার আসে, আমি একটা ক্লাসে এমসিকিউ দিয়েছিলাম। বিভিন্ন বাইরের বিভিন্ন উপাদানের মানে কোষ প্রাচীরের মাধ্যমে বিভিন্ন স্ট্রাকচার তৈরি করে। এরপর এরা প্রাণী, ছত্রাক, শর্করা এদেরকে সঞ্চয় করে রাখে। এরপর হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এগুলাকে বিপাককে হেল্প করে। মানে বিষয়টা হচ্ছে এরকম, যখন আমার শরীরের মধ্যে অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এদের অভাব তৈরি হয়, মানে নর্মালি এদেরকে ভেঙে আমি কনভার্ট করতে পারি, আবার এদেরকে আমি সাপ্লাইও দিতে পারি। ঠিক আছে, এই যে দেখো যে শর্করা দেহে বাড়তি প্রোটিন যোগানের মাধ্যমে মেরামতের কাজে সাহায্য করে। এরপর খেয়াল করো, আমরা আরএনএতে রাইবোজ সুগার পড়েছি, ডিএনএতে ডিঅক্সিরাইবোজ সুগার পড়েছি, দুইটাই কিন্তু তোমার কার্বোহাইড্রেট। এরপর দেখো একটা ইম্পর্টেন্ট জিনিস, হাড়ের সন্ধিস্থলে লুব্রিকেন্ট বা পিচ্ছিলকারক পদার্থ। আমাদের যে এখানে হাড় আছে, হাড়টা যে আমি এরকম মুভমেন্ট করতে পারছি, এখানে একটা পিচ্ছিল পদার্থ থাকে, একটা ফ্লুইড থাকে। এই ফ্লুইডের প্রধান উপাদান হচ্ছে কার্বোহাইড্রেট। এর পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ যৌগের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, এবং খাদ্য, বস্ত্র, বাসস্থান, এমনকি পড়াশোনার সাথেও তো রিলেটেড, কাগজ সাপ্লাইয়ের মাধ্যমে। ঠিক আছে, শর্করা থেকেই পাওয়া যায়। এর পাশাপাশি দৃঢ়তা এবং সুরক্ষা দেয়, ভার বহন করে। সো খেয়াল করো, 4 জন্য যদি আসে, আমি অলরেডি তোমাদেরকে 12টা পয়েন্ট শিখিয়ে দিয়েছি। তো সবাই আমাকে একটু বলে ফেলো, সবার কি কার্বোহাইড্রেট ক্লিয়ার কিনা। তাহলে আমরা একটা প্রশ্ন দেখি, যে প্রশ্নটা আমি এর আগের ক্লাসেও ডিসকাস করেছিলাম, যে উদ্ভিদের কোষ প্রাচীরের প্রধান উপাদান এবং উদ্ভিদকৃত সঞ্চয়কৃত খাদ্য উপাদান উভয় শর্করা জাতীয় রাসায়নিক যৌগ হলেও তাদের মধ্যে পার্থক্য রয়েছে। তাহলে কোষ প্রাচীরেরটা যখন বললো, তোমাকে কার কথা চিন্তা করতে হবে, সেলুলোজ। সঞ্চয়কৃত খাদ্যের কথা যখন বললো, স্টার্চ। তো দেখি প্রশ্ন কি আসছে, অ্যামাইনো অ্যাসিড কাকে বলে, এই চ্যাপ্টার না। লক কি মতবাদ কি, এটাও তোমার হচ্ছে এনজাইম থেকে আসছে। সঞ্চয়কৃত পদার্থের এককের, তাহলে সঞ্চয় করি আমি স্টার্চ, আর তার একক হচ্ছে আলফা ডি গ্লুকোজ। তুমি আরো সহজে যদি চাও, তুমি অ্যাকচুয়ালি অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিনের চিত্র আঁকতে পারো। দুটোর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ, আমরা অলরেডি সেলুলোজ এবং স্টার্চের পার্থক্য শিখে ফেলেছি, তাই না? আচ্ছা, এখন চলো আমরা একটু এমসিকিউ দেখি। গ্লাইকোলাইসিসের প্রারম্ভিক উপাদান কোনটি? গ্লুকোজ। এখানে বাকিগুলো অপশনে থাকবেও না। আচ্ছা, এটা বলো তো, গ্লুকোজের আলফা লিঙ্কে OH কোথায় যুক্ত থাকে? তাহলে দেখো কনফিউজড হয়ে গেছি, OH কই থাকে বলো তো? হ্যাঁ, আমরা জানি যে এই স্ট্রাকচার যদি তৈরি করতে হয়, OH-টা নিচেই থাকবে। কার নিচে থাকবে? 1 নাম্বার কার্বনের নিচে থাকবে। সো এই চ্যাপ্টারটা না, অ্যাকচুয়ালি আমরা কার্বোহাইড্রেট শেষ করলাম। সো কার্বোহাইড্রেট পড়ার আগে তো আমরা প্রথমে হচ্ছে তোমার কার্বোহাইড্রেটের বেসিক ধারণা, ক্লাসিফিকেশন কিভাবে করা হয় ওই টপিকটা। মনোস্যাকারাইডের মধ্যে তোমার হচ্ছে রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, এরপর হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, আলফা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ পড়তে হবে। ডাইস্যাকারাইডের ক্ষেত্রে তোমার হচ্ছে সুক্রোজটা মাস্ট পড়তে হবে, সুক্রোজটা একটু আনকমন তাই। আর পলিস্যাকারাইড পড়ার আগে তুমি জাস্ট হচ্ছে কি পড়বা, তুমি হচ্ছে সেলোবায়োজ আর ম্যালটোজ পড়লেই তোমার পলিস্যাকারাইড হয়ে যাবে। সো মোটামুটি কার্বোহাইড্রেট হচ্ছে এই। আশা করি আমার এই কয়েকটা ছোট ছোট ক্লাস করলে তোমাদের মোটামুটি একটা ফুল আইডিয়া না হলেও একটা বেসিক আইডিয়া হবে। এবং এরপর তোমাদের কাজ হচ্ছে নিজেরা বইটা উল্টায়ে পড়া, বোর্ড প্রশ্ন সলভ করা, সিকিউ সলভ করা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ সবাইকে।